আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু বেশ আকর্ষণীয়, বিশেষ করে যারা বাজরিগর পাখি পোষেন তাদের জন্য। আমাদের কাছে একটা বেশ তথ্যবহুল নির্দেশিকা এসেছে, যেখানে বলা হয়েছে বাজরিগর পাখির খাঁচায় হাঁড়ি বা নেস্ট বক্স কখন আর কিভাবে দেওয়া উচিত। তবে এটাকে শুধু কিছু নিয়মকানুনের তালিকা হিসেবে দেখলে বোধহয় ভুল হবে। এটা আসলে একটা পাখির দৃষ্টিকোণ থেকে, মানে একটা নিরাপদ আর সফল পরিবার শুরু করার গল্প। চলুন সেই গল্পটাই আজ আমরা শুনি। মূল বার্তাটা খুব স্পষ্ট, তাই না? যে শুধুমাত্র বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলেই খাঁচায় হাঁড়ি দেওয়া উচিত, না হলে নয়। কিন্তু কেন? অনেকেই তো পাখির খেলার জন্য বা থাকার জন্য একটা বাড়তি ঘর হিসেবে হাঁড়ি ঝুলিয়ে রাখেন। আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটার গভীরে যাব, বোঝার চেষ্টা করব কেন এই আপাত নিরীহ কাজটা পাখির জন্য সমস্যা তৈরি করতে পারে। আমাদের লক্ষ্য হল প্রতিটি শর্ত আর পদ্ধতির পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জানা। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার শুরুর কথাটা একদম ঠিক। অনেকেই ভালোবেসে না জেনেই এই ভুলটা করেন। তারা ভাবেন হাঁড়িটা পাখির জন্য একটা আরামদায়ক, শোবার ঘর। কিন্তু পাখির কাছে হাঁড়ি বা নেস্ট বক্সের একটাই সংকেত যে এটা প্রজননের সময়। অকারণে বা ভুল সময়ে হাঁড়ি ঝুলিয়ে রাখাটা ওদের হরমোনকে প্রভাবিত করে আর অপ্রয়োজনীয় ডিম পাড়তে উৎসাহিত করে, যা পাখির স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে চলুন এই গল্পের প্রথম অধ্যায়ে প্রবেশ করা যাক। নির্দেশিকায় তো প্রথমেই বলা হয়েছে যে হাঁড়ি দেওয়ার আগে কয়েকটি শর্ত পূরণ করা জরুরি। সবচেয়ে প্রথমে আসছে পাখির বয়সের কথা। পুরুষ পাখির জন্য কমপক্ষে ৮-১০ মাস, আর স্ত্রী পাখির জন্য ১০-১২ মাস। আচ্ছা, এই যে বয়সের সীমাটা দেওয়া হলো, এটা কি সব বাজুরিগরের জন্য একই, নাকি কিছু পাখির ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে? যেমন ধরুন, যেগুলো দেখতে খুব স্বাস্থ্যবান বা আকারে বড়। এটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন, বাইরে থেকে দেখে স্বাস্থ্যবান মনে হলেও এই বয়সসীমাটা কঠোরভাবে মেনে চলা উচিত। কারণ এটা শুধু শারীরিক আকারের বিষয় নয়, এটা আসলে অভ্যন্তরীণ পরিপক্কতার বিষয়। বিশেষ করে স্ত্রী পাখির ক্ষেত্রে ১০-১২ মাসের আগে তার প্রজননতন্ত্র, যেমন ধরুন ডিম্বাশয় বা ডিম্বনালী, ডিম পাড়ার মতো দখল নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয় না। এর আগে যদি সে ডিম পাড়ে, তাহলে এগ বাইন্ডিং নামে একটা মারাত্মক সমস্যার ঝুঁকি থাকে। এগ বাইন্ডিংয়ের এই ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। অবশ্যই। এগ বাইন্ডিং হল অপরিণত শরীরে ডিমটা প্রজননতন্ত্রের ভেতরেই আটকে যায়, পাখিটার ডিম পারতে পারে না। এটা পাখির জন্য অত্যন্ত কষ্টদায়ক, আর সঠিক চিকিৎসা না হলে কয়েক ঘন্টার মধ্যেই পাখিটা মারাও যেতে পারে। তাই এই বয়সসীমাটা কোনো শখের বিষয় নয়, এটা পাখির জীবনের সুরক্ষার জন্য একটা, বলতে পারেন, জৈবিক সেফটি প্রোটোকল। এটা অনেকটা মানুষের অপরিণত বয়সে গর্ভধারণের ঝুঁকির মতোই গুরুত্বপূর্ণ। তার মানে বয়সটা হলো প্রথম জৈবিক সবুজ সংকেত। বেশ। এরপর দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে জোড়া তৈরি বা বন্ডিংয়ের কথা। এখানে কিছু সুন্দর লক্ষণের কথাও উল্লেখ করা হয়েছে, যেমন একে অপরকে খাওয়ানো, ঠোঁটে ঠোঁট ঘষা বা সবসময় একসাথে বসে থাকা। কিন্তু ওরা একসাথে এক খাঁচায় থাকলেই তো হলো, এই বিশেষ লক্ষণগুলো কেন এত গুরুত্বপূর্ণ? ওরা জুটি না হয়ে শুধু খাঁচার সঙ্গী হলে সমস্যাটা ঠিক কোথায়? এখানে যেটা লক্ষ্য করার মতো বিষয় সেটা হলো ওদের মানসিক প্রস্তুতি। বাজরিগার পাখি স্বভাবগতভাবে একগামী, আর ওরা খুব ভালো বাবা মা হয়। কিন্তু তার জন্য তাদের মধ্যে একটা স্থিতিশীল সম্পর্ক, একটা পার্টনারশিপ তৈরি হওয়া প্রয়োজন। এই লক্ষণগুলো, যেমন একে অপরকে খাইয়ে দেওয়া বা একে অপরের পালক পরিষ্কার করে দেওয়া, এগুলো শুধু ভালোবাসার প্রকাশ নয়। এগুলো হলো বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতা তৈরির প্রক্রিয়া। এটা প্রমাণ করে যে তারা জুটি হিসেবে স্বাচ্ছন্দ্যে আছে এবং একটা কঠিন দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত। কঠিন দায়িত্ব বলতে ডিম পেড়ে তা দেওয়া? ঠিক তাই। ডিম পাড়া, তারপর দিনের পর দিন ডিমে তা দেওয়া, বাচ্চা ফোটার পর তাদের খাইয়ে বড় করা, এটা একটা লম্বা আর বেশ তাকাতের কাজ। যদি তাদের মধ্যে সঠিক বন্ডিং না থাকে, তাহলে হয়তো তারা ডিম পারবে, কিন্তু ডিমের ঠিকমতো তা দেবে না, অথবা বাচ্চা ফুটে বের হওয়ার পর তাদের খাওয়ানোর ব্যাপারে আগ্রহী হবে না। এমনকি এমনও হয় যে একে অপরকে হিংসা করে ডিম ভেঙে ফেলে। তাই একটা সফল প্রজনন শুধু ডিম পাওয়া নয়, সুস্থ বাচ্চা বড় করে তোলা, আর তার জন্য এই মানসিক বোঝাপড়াটা অপরিহার্য। তার মানে আমাদের কাছে একটি জৈবিকভাবে পরিণত এবং মানসিকভাবে প্রস্তুত জুটি রয়েছে। এরপর তো নিশ্চয়ই আর কোনো বাধা নেই। এখান থেকেই কি স্বাস্থ্যের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? একদম। শারীরিক ও মানসিক প্রস্তুতির পর
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাখির সার্বিক স্বাস্থ্য। নির্দেশিকায় বলা হয়েছে পাখির পালক ঝরঝরে ও উজ্জ্বল হতে হবে, পাখি সক্রিয় থাকবে আর খাওয়া দাওয়াও স্বাভাবিক থাকতে হবে। কোনো রোগের লক্ষণ থাকা চলবে না। এর পেছনের কারণটা যদি আমরা একটু ভিন্নভাবে দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ভাবুন, আপনি পাখিদের একটা ম্যারাথনের জন্য প্রস্তুত করছেন। প্রজনন তাদের জন্য তেমনই একটা শক্তি নির্ভর দৌড়। সাধারণ খাবার দিয়ে এই দৌড়ে নামলে তারা মাঝপথে ভেঙে পড়বে। বাহ, ম্যারাথনের উপমাটা দারুণ। তার মানে অসুস্থ বা দুর্বল পাখি এই দৌড়ে নামলে ঝুঁকিটা দ্বিগুণ। ঠিক তাই। প্রজনন একটি অত্যন্ত শক্তি নির্ভর প্রক্রিয়া। ডিম তৈরি করা, ডিমে তা দেওয়া, বাচ্চা ফোটানোর পর তাদের ক্রমাগত খাওয়ানো, এই পুরো চক্রটা বাবা মা পাখির শরীর থেকে প্রচুর শক্তি আর পুষ্টি কেড়ে নেয়। একটা অসুস্থ বা সামান্য দুর্বল পাখি যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তবে সে নিজে আরও দুর্বল হয়ে পড়বে। শুধু তাই নয়, তার ডিমের গুণগত মান খারাপ হবে, বাচ্চার স্বাস্থ্যও খারাপ হতে পারে। অপুষ্টিতে ভোগা বাবা মা পাখির বাচ্চারাও দুর্বল হয় আর তাদের বেঁচে থাকার হারও অনেক কমে যায়। তাহলে পাখি যদি পুরোপুরি সুস্থও থাকে, ভুল সময়ে ব্রিডিং করানোটা কি তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি তৈরি করে? এখান থেকে কি মৌসুমের ব্যাপারটা আসে? একেবারেই সঠিক জায়গায় ধরেছেন। পাখির স্বাস্থ্য ভালো থাকলেই হবে না, পরিবেশও অনুকূল থাকতে হবে। ভারতে অক্টোবর থেকে মার্চ মাসকে আদর্শ সময় বলার মূল কারণ হল আবহাওয়া। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা দুটোই পাখির জন্য প্রচণ্ড ধকেলের। গরমকালে ডিমে তা দিতে গিয়ে মা পাখি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে অথবা ডিম গরমে ভেতরেই নষ্ট হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত ঠান্ডায় ডিম জমে গিয়ে বাচ্চা না ফোটার ঝুঁকি থাকে অথবা জন্মানো বাচ্চারা ঠান্ডা সহ্য করতে না পেরে মারাও যেতে পারে। অক্টোবর থেকে মার্চ মাসের নাতিশীতোষ্ণ পরিবেশটা ডিম তা দেওয়া থেকে শুরু করে বাচ্চার বেড়ে ওঠার জন্য একটা উপযুক্ত আর নিরাপদ পরিবেশ তৈরি করে দেয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যারা ঘরের ভেতরে মানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় পাখি পোষেন, তাদের ক্ষেত্রেও কি এই মৌসুম মেনে চলাটা জরুরি? জরুরি, কারণ শুধু তাপমাত্রা নয়, দিনের আলোর দৈর্ঘ্য পাখির প্রজনন চক্রকে প্রভাবিত করে। দিনের আলো বাড়া বা কমার সাথে তাদের শরীরের হরমোনের মাত্রা পরিবর্তন হয়। প্রাকৃতিক মৌসুমকে অনুসরণ করলে তাদের জৈবিক ঘড়িটাও ঠিকঠাক কাজ করে। তাই কৃত্রিম পরিবেশ তৈরি করলেও প্রকৃতির নিয়মকে সম্মান করাটাই সবচেয়ে নিরাপদ। বেশ, তাহলে ধরা যাক পাখির বয়স, স্বাস্থ্য, জোড়া এবং মৌসুম সবই ঠিকঠাক। এখন আমরা হাঁড়ি বাঁধার জন্য প্রস্তুত। নির্দেশিকায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে খাঁচার বাইরের দিকে বাঁধতে। আমার একটা বিষয়ে খটকা লাগছে। খাঁচার বাইরে হাঁড়ি বাঁধতে বলা হয়েছে, এতে তো হাঁড়িটা পুড়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে। ভেতরে রাখলে কি পাখি বেশি নিরাপদ বোধ করত না? এই প্রশ্নটা অনেকেই করেন এবং এটা খুবই যৌক্তিক প্রশ্ন। কিন্তু এর পেছনে কয়েকটি অত্যন্ত প্রায়োগিক কারণ আছে। হাঁড়ি বাইরে বাঁধলে এবং এর মুখ খাঁচার ভেতরের দিকে রাখলে কয়েকটি বড় সুবিধা পাওয়া যায়। প্রথমত, খাঁচার ভেতরের মূল্যবান জায়গা নষ্ট হয় না। পাখিদের ওড়ার জন্য, চলাফেরা করার জন্য যথেষ্ট জায়গা থাকে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, হাঁড়ি পরিষ্কার করা বা ডিম বাচ্চা পর্যবেক্ষণ করার জন্য বারবার খাঁচার ভেতরে হাত দিতে হয় না। এতে সুবিধাটা কি? সুবিধা হল পাখিরা বিরক্ত কম হয় এবং নিজেদের অনেক বেশি সুরক্ষিত মনে করে। মা পাখি যখন ডিমে তা দেয় বা বাচ্চাদের যত্ন নেয় তখন সে খুব সংবেদনশীল থাকে। সেই সময় বারবার খাঁচায় হাত ঢোকালে সে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। এর ফলে অনেক সময় পাখি ভয় পেয়ে ডিম ফেলে দেয়, ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় বা বাচ্চাদের খাওয়ানোও বন্ধ করে দিতে পারে। বাইরে হাঁড়ি থাকলে আপনি বাইরে থেকেই প্রয়োজনীয় কাজ সারতে পারবেন, তাদের ব্যক্তিগত প্রস্থানে হস্তক্ষেপ না করেই। এটা তো দারুণ একটা টিপস। এতে পাখির প্রাইভেসিও রক্ষা হয়, আবার মালিকের জন্যও সুবিধা। এবার হাঁড়ির ভেতরের কথায় আসি। নির্দেশিকায় বলা হয়েছে সামান্য কাঠের গুঁড়ো বা সডাস্ট দিতে, কিন্তু নরম কাপড় বা তুলো একদমই নয়। কেন এই নিষেধাজ্ঞা? তুলো তো বেশ নরম আর আরামদায়ক হওয়ার কথা। আপাতদৃষ্টিতে তুলোকে আরামদায়ক মনে হলেও পাখির জন্য এটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। তুলোকে নরম মনে হলেও পাখির বাচ্চার নরম পায়ের জন্য এটা অনেকটা কাঁটাতারের ফাঁদের মতো।
একবার পা জড়িয়ে গেলে ছোট্ট পাখির পক্ষে সেটা ছাড়ানো প্রায় অসম্ভব, আর ফল হয় মারাত্মক। তার মানে এটা একটা লুকানো বিপদ। হ্যাঁ, খুবই মারাত্মক। আমার মনে আছে একবার একজন নতুন পাখি পালক খুব শখ করে তুলো দিয়ে বাসা বানিয়ে দিয়েছিলেন। কদিন পর ফোন করে বললেন বাচ্চার পাটা কেমন যেন ফুলে গেছে আর কালো হয়ে যাচ্ছে। গিয়ে দেখি তুলোর একটিমাত্র সুতো বাচ্চার পায়ে এমনভাবে পেঁচিয়ে গেছে যে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে প্রায় পচন ধরে যাচ্ছিল। ভাগ্য ভালো যে সময় দেখা হয়েছিল। অন্যদিকে কাঠের গুঁড়ো কয়েকটি কাজ করে। এটি ডিমগুলোকে এক জায়গায় স্থির থাকতে সাহায্য করে, গড়িয়ে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। এছাড়া এটি কিছুটা আর্দ্রতা শোষণ করে আর পাখিদের জন্য একটি প্রাকৃতিক পরিবেশও তৈরি করে। আপনার অভিজ্ঞতাটা শোনার পর মনে হচ্ছে এই নিয়মটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? হাঁড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেই হবে না, তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতিও নিতে হবে। আমাদের কাছে খাবারের একটি তালিকাও দেওয়া হয়েছে: ক্যাটল বোন, মিনারেল ব্লক, অঙ্কুরিত দানা এবং অল্প পরিমাণে শাকসবজি। এই খাবারগুলোর নির্দিষ্ট ভূমিকা কি? এগুলো কি সাধারণ সময়ের খাবারের থেকে আলাদা? অবশ্যই আলাদা। এটাকে আপনি সেই ম্যারাথনের আগের কার্বো লোডিং বা পুষ্টি গ্রহণের পর্ব হিসেবে ভাবতে পারেন। এই খাবারগুলো সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি পুষ্টি সরবরাহ করে। যেমন ধরুন, ক্যাটল বোন হল ক্যালসিয়ামের একটা চমৎকার প্রাকৃতিক উৎস। স্ত্রী পাখির ডিমের খোসা তৈরির জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয়। এর অভাবে ডিমের খোসা কাগজের মতো নরম হতে পারে, যা ডিমে তা দেওয়ার সময় সহজেই ভেঙে যায়। এর চেয়েও ভয়ঙ্কর হল মা পাখির নিজের শরীর থেকে ক্যালসিয়াম শোষিত হতে থাকে, যার ফলে তার হাড় দুর্বল হয়ে যায় বা তার শরীরে ক্যালসিয়ামের তীব্র ঘাটতি দেখা দিতে পারে। আর বাকি খাবারগুলো, মিনারেল ব্লক বা অঙ্কুরিত দানা, এগুলোরও কি এমন কোনো বিশেষ ভূমিকা আছে? আছে। মিনারেল ব্লক আয়োডিন, আয়রন, জিঙ্কের মতো অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থের যোগান দেয়, যা পাখির সার্বিক স্বাস্থ্য ভালো রাখে এবং হরমোনের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। আর অঙ্কুরিত দানা বা ধরুন ভেজানো ছোলা হলো জীবন্ত খাবার। সাধারণ শুকনো দানার চেয়ে অঙ্কুরোদ্গমের ফলে এর মধ্যে ভিটামিন, বিশেষ করে ভিটামিন ই এবং এনজাইমের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। ভিটামিন ই পাখির প্রজনন ক্ষমতা বাড়াতে সরাসরি সাহায্য করে। অল্প পরিমাণে শাকসবজি যেমন পালং বা গাজর ভিটামিন এ এর যোগান দেয়, যা প্রজননতন্ত্রকে সুস্থ রাখে। অর্থাৎ এই ডায়েটটা হলো একটা সম্পূর্ণ প্যাকেজ, যা পাখিকে শারীরিক ও পুষ্টিগতভাবে একটা সফল প্রজননের জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈরি করে। তার মানে এই বিশেষ ডায়েট কোনো বিকল্প নয়, এটা তাদের জন্য অত্যাবশ্যক প্রশিক্ষণ। কিন্তু অনেকেই তো শুধু সাধারণ সিড মিক্স দিয়ে ব্রিডিং করান, তাতে কি বাচ্চা হয় না? বাচ্চা হয়তো হয়, কিন্তু সেই বাচ্চার স্বাস্থ্য এবং বাবা মা পাখির স্বাস্থ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সঠিক পুষ্টি ছাড়া বারবার বাচ্চা করালে মা পাখিটি অল্প সময়েই দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে, তার আয়ু কমে যায়, আর বাচ্চারাও জন্মগতভাবে দুর্বল ও অপুষ্টির শিকার হয়। তাই শুধু বাচ্চা পাওয়াই লক্ষ্য নয়, সুস্থ সবল বাচ্চা এবং সুস্থ বাবা মা নিশ্চিত করাটাই দায়িত্বশীল পালনকর্তার পরিচয়। আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল বাজরিগর পাখির প্রজনন একটি পরিকল্পিত এবং অত্যন্ত যত্নশীল প্রক্রিয়া। এটা কোনোভাবেই এমন নয় যে খাঁচায় একটা হাঁড়ি ঝুলিয়ে দিলেই কাজ শেষ। পাখির সঠিক বয়স, স্বাস্থ্য, মানসিক প্রস্তুতি এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সমানভাবে জরুরি। হাঁড়ি বাঁধার পদ্ধতি থেকে শুরু করে প্রজননের আগের খাবার, প্রতিটি ধাপই পাখির সুস্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সব নিয়মকানুন আসলে পাখিদের প্রতি আমাদের ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ। কারণ ভালোবাসা মানে শুধু আদর করা নয়, তাদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করাও। হ্যাঁ, মূল কথা হলো তাড়াহুড়ো না করা এবং প্রক্রিয়াটিকে গুরুত্ব সহকারে দেখা। প্রকৃতির নিজস্ব একটা নিয়ম এবং ছন্দ আছে। আমরা যখন সেই নিয়মকে সম্মান করে ধৈর্য ধরি এবং সঠিক যত্ন নিই, তবেই সুস্থ ও সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব। এটা শুধু একটি শখ নয়, এটি একটি উইয়ের প্রতি আমাদের দায়িত্বেরও একটি বড় অংশ। আজকের এই নির্দেশিকা আমাদের দেখিয়েছে যে প্রজননের জন্য বাবা মা পাখিদেরকে কিভাবে প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি যদি এতটা দক্ষিণ ও যত্নশীল হয়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। ডিম পাড়া এবং বাচ্চা ফোটার পরের ধাপগুলোর জন্য কী ধরনের দায়িত্ব অপেক্ষা করে?
হাড়ের সঠিক আকার নির্বাচন করা, ডিম থেকে বাচ্চা ফোটার সময়কাল গণনা করা বা বাচ্চাদের জন্য সঠিক খাবার নিশ্চিত করা, এই প্রস্তুতি পর্বটি আসলে একটি দীর্ঘ এবং আরও দায়িত্বপূর্ণ যাত্রার সূচনা মাত্র।